জি, তাহের ভাই ঠিকই বলেছেন। আজকে কনস্টিপেশন নিয়ে একটু আলাপ করব এবং দেখা যাক হয়তো আহ, অনেকের উপকারও হতে পারে। জি। যে প্রথমে কনস্টিপেশনটা হচ্ছে যে যদি আমাদের বাউল মুভমেন্টটা সপ্তাহে 3 দিনের কম যদি হয়ে থাকে, মোটামুটি ভাবে আমরা ধরে নিতে পারি যে এটা কনস্টিপেশন। কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে এই কনস্টিপেশনটা কিন্তু ভ্যারি করে। কারো হয়তো দিনে বেশ দুই একবার বা বেশিও আপনার বাউল মুভমেন্ট হতে পারে, আবার কারো হয়তো আহ সপ্তাহে একবার কি দুইবারও হতে পারে। এবং যদি এই প্যাটার্নটা সবসময় থাকে থাকে তাহলে সেটা হয়তো ওনার জন্য এটা নর্মাল। কিন্তু যদি এই প্যাটার্ন থেকে যদি আপনি যদি ভিন্ন আসে, তখনই বুঝতে হবে যে আপনার কনস্টিপেশন হয়েছে। তো কনস্টিপেশনের কিছু আপনার বৈশিষ্ট্য আছে, যেমন আপনার স্টুলটা খুবই ড্রাই হবে, হার্ড হবে, এবং এটি যখন ডেফিকেশনের সময় আপনার এটি খুবই হয়তো পেইনফুল হতে পারে, আপনার খুবই ডিফিকাল্ট হতে পারে পাস করার জন্য। কিংবা আপনার যে ডিসকমফোর্টটা হবে, মনে হচ্ছে যে যেন বাউল মুভমেন্টটা হওয়ার পরও যেন মনে হচ্ছে যে যেন আরো হবে, কিংবা ফুল এমটিটা হচ্ছে না, এরকম একটা ফিলিংস হতে পারে। তো এটা কেমন কমন, যেটি তাহির ভাই বলেছেন, প্রত্যেকের ঘরে ঘরে আছে হয়তো, এবং বেশিরভাগ সময় আমাদের সবাই মোটামুটি দেখা যায়। এবং আমেরিকাতে কিন্তু একটা জরিপে দেখা গিয়েছে যে ওভার 2.5 মিলিয়ন পিপল কিন্তু আপনার হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যান এই কনস্টিপেশনের জন্য। তো সুতরাং বুঝতেই পারছেন যে খুবই কমন একটা জিনিস। আচ্ছা, এবার আসেন একটু কনস্টিপেশনটা কিভাবে হয়ে থাকে। আপনারা জানেন যে আমরা যখন খাওয়া দাওয়া করি, এটিকে যখন গ্রাইন্ডিং করা হয়ে থাকে এবং এটি আপনার বিভিন্ন স্তরে যায়, স্টোমাক, তারপরে স্মল ইন্টেস্টিন, তারপর লার্জ ইন্টেস্টিন। এবং এই খাওয়া দাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিউট্রিয়েন্ট গুলা যাতে আমাদের শরীরে রক্তে যায়, তারপর বিভিন্ন সেলে যায়, যেগুলো ভালো জিনিস, আর যেগুলি বর্জ্য পদার্থ যেগুলি আমরা ডাইজেস্ট করতে পারি না, সেগুলি আস্তে আস্তে এগুলো লার্জ ইন্টেস্টিনে চলে যায়। তো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে লার্জ ইন্টেস্টিনটা হচ্ছে যে একদম আমাদের পুরো পাকস্থলীর একদম নিচের দিকের অংশটা, জাস্ট রেকটাম এবং এনাসের সহ মিলে আর কি সবকিছু। তো যখন এই যে আনডাইজেস্টেড প্রোডাক্ট গুলো যখন আপনার লার্জ ইন্টেস্টিন যায়, তখন প্রকৃতির একটা উপায় হচ্ছে যে যে শেষ পর্যন্ত যাই পানি আছে এটার মধ্যে, যা পারা যায় পানিগুলোকে শোষণ করে ফেলতে হয় যাতে শরীরের মধ্যে পানিটা থাকে। তো এখন এই পানিটা যখন যদি বেশি শোষিত হয়ে যায়, তখন এই স্টুলটা তখন আর সফট থাকে না, এটি অনেক হার্ড হয়ে যায়, এবং এটি অনেক ধরনের প্রতিক্রিয়া হতে পারে, যেটি আমি আরো আসতেছি। তো এখন কি কারণে কনস্টিপেশনটা হয়ে থাকে? কনস্টিপেশন হওয়ার ব্যাপারে অনেক কিছু ফ্যাক্টর ইনভলভ। সর্বপ্রথম বলবো যে আপনার লাইফস্টাইল ফ্যাক্টরটা। লাইফস্টাইল ফ্যাক্টর কি, আপনি হয়তো বেশি ফাইবার জাতীয় খাবার খাচ্ছেন না। ফাইবার মানে আমাদের বিভিন্ন শাকসবজি, ফল, আহ, যে সমস্ত ফাইবার থাকে যেগুলো আনডাইজেস্টেড, খুবই কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেগুলো হয়তো আপনি খাচ্ছেন না, সেটি একটা কারণ হতে পারে। আবার অনেক সময় হতে পারে যে আপনি ভালো পানি পান করছেন না। যেরকম পানি পান করা আমরা যে সবসময় বলে থাকি, মিনিমাম 8 গ্লাস ওয়াটার, যদি অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি না থাকে, অন্য কোনো যদি হার্ট ডিজিজ না থাকে, হ্যাঁ, তাহলে মোটামুটি সুস্থ মানুষের জন্য যেরকম পানি পান করা সেরকম যদি না ড্রিঙ্ক করে থাকেন, তাহলে আপনি ডিহাইড্রেটেড হয়ে যাবেন। তারপর আপনি যদি অনেক এক্সারসাইজ যদি না করে থাকেন, সেটির জন্য প্রবলেম হতে পারে। তারপর আপনি হয়তো ধরেন ট্রাভেল করছেন কোথাও, কিংবা আপনার ইটিং প্যাটার্নটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, হয়তো রাত্রে কাজ করেন, দিনে কাজ করেন, কোনো মানে অনেক ফ্লেক্সিবল, মানে একটা যে নির্দিষ্ট নিয়মতান্ত্রিক উপায়ে যে খাওয়া দাওয়া করতেন সেটি নাই। হয়তো আপনি বাইরে বিভিন্ন সময় যে রাত্রে যে বাইরে যাচ্ছেন, ঘুমাতে যাচ্ছেন বিভিন্ন টাইমে। তারপর অনেক সময় হতে পারে আপনি অতিরিক্ত মাত্রায় দুধ খাচ্ছেন, চিজ খাচ্ছেন। তারপরে স্ট্রেসের কথা না বললেই তো নয়, স্ট্রেস তো সবাই আছে, স্ট্রেস। তো এগুলি সবকিছু নির্ভর করে আপনার লাইফস্টাইলের জন্য আপনার এই কনস্টিপেশন হতে পারে। তারপর আসলে মেডিকেশন, বিগ ডিল। আমরা সব সময় কম বেশি মেডিকেশন খেয়ে থাকি, এবং মেডিকেশনের ব্যাপারে সর্বপ্রথম বলবো যে পেইন মেডিকেশন। আমাদের প্রায় অনেকের হয়তো বিভিন্ন পেইনে আক্রান্ত, এবং এই পেইন মেডিসিন খেয়ে থাকি আমরা, আইবুপ্রোফেন খেয়ে থাকি। যদি আরো আহ, আহ, মাত্রাতিরিক্ত পেইন মেডিসিন যেমন কোরিন, অক্সিকোরন, এই ধরনের অনেক সময় ওপিওয়েড যে মেডিসিন গুলো খেয়ে থাকি, খুবই মানে এই কনস্টিপেশনে সহায়তা করে থাকে। অনেকে হয়তো অ্যান্টি ডিপ্রেসেন্ট খেয়ে থাকেন, সেগুলোর জন্য হতে পারে। আবার অনেকে অ্যান্টাসিড, আমরা প্রায় অ্যান্টাসিড খেয়ে থাকি, যেমন ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, যেগুলিকে আমরা টমস বলে থাকি, সেটি। আয়রন পিল, অ্যান্টিহিস্টামিন খুবই কমন। তারপর অনেক সময় আমি দেখি যে বাংলাদেশের অনেক ভাই বোনরা ক্লোজাপিন খেয়ে থাকেন, অ্যান্টিসিডার মেডিকেশন খেয়ে থাকেন, এগুলো কিন্তু আপনার কনস্টিপেশন করে থাকে। কিছু মেডিকেল কন্ডিশনের জন্য আপনার কনস্টিপেশন হতে পারে, সেগুলির মধ্যে আমি বলবো
সর্বপ্রথম যেটা বলবো ডায়াবেটিস। ডায়াবেটিস হলে আপনার গ্যাস্ট্রোপেরিসিস হয়ে থাকে, মিনস বাউলের মধ্যে যে আমাদের যে একটা পেরিস্টালসিস আছে, নদীর মতো যে একটা সুন্দর যে একটা প্রবাহ আছে, এই প্রবাহটা হয়তো যদি না থাকে গ্যাস্ট্রোপেরিসিস হয়ে থাকে, এটির জন্য হতে পারে। আবার যাদের থাইরয়েড, হাইপোথাইরয়েড হতে পারে। আবার অনেক সময় ক্যালসিয়াম যদি অনেক বেশি হয়ে থাকে, সেগুলোর জন্য হতে পারে। আরেকটা জিনিস বলবো, অনেক সময় যেটি আমরা খুবই লাস্ট স্টেজে ধরে থাকি, অনেক সময় কোলোরেক্টাল ক্যান্সারও যদি হয়ে থাকে, সেটির জন্য হতে পারে। ইরিটেবল বাউল সিনড্রোম, তারপর যদি আপনার কোলোনিক ওয়ালের মধ্যে যদি বিভিন্ন ধরনের পাউস থাকে, একটু একটু ছোটখাটো একটা গর্তের মতো হয়ে যায়, এগুলোর জন্য হলে। হ্যাঁ, তারপর আপনার অনেক সময় যদি আপনার আমরা বলি যে অবস্ট্রাকটিভ ডেফিকেটিস সিনড্রোম, মিনস কোনো ধরনের আপনার কোনো জায়গায় একটু অবস্ট্রাকশন হয়ে গেছে, হ্যাঁ, এই ধরনের যদি হয়ে থাকে। কিংবা যদি আপনার স্ট্রোক হয়ে থাকে, স্ট্রোক হলে আপনারা জানেন, কিংবা স্পাইনাল কোর্ড ইনজুরি হলে, কিংবা মাল্টিপল স্ক্লেরোসিস হলে, কিংবা পার্কিনসন ডিজিজ হলে, হ্যাঁ, অনেক সময় লেজি ভাউল সিনড্রোম হলে, আবার বিভিন্ন ধরনের আপনার অটোইমিউন ডিজিজ যেমন স্ক্লেরোডার্মা, হ্যাঁ, এগুলোর জন্য হতে পারে, অ্যামিলোইডোসিস, লুপাস। আবার আরেকটা কমন হচ্ছে যে প্রেগন্যান্সির সময় দেখেন অনেক বিগ গ্রাভিটি, ইউটেরাসটা অনেক বড়, এবং এটা আপনার ইন্টেস্টিনের উপর যে চাপ ফেলে, এটার জন্য আপনার হতে পারে। তো সিমটমটা কি? সিমটমটা আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে একটা মেইনটা হচ্ছে যে যে আপনার বাউল মুভমেন্টটা 3 সপ্তাহে 3 দিনের কম হলে, কিন্তু স্টুলটা খুব ড্রাই, হার্ড, লাম্পি, যাতে যাতে ওই যে অনেক সময় আমরা ছোটবেলা দেখেছিলাম যে গোটের যে মানে পুকটা হয় কেমন, মানে এক ধরনের ছোট ছোট, ওই ধরনের যদি হয়ে থাকে, হ্যাঁ, তারপর যদি ক্র্যাম্পিং ফিল হয়ে থাকে, এবং এই আপনার এই কনস্টিপেশনে যদি আপনার নজিয়া ফিল হয়ে থাকে, অনেক সময় বমিটও হতে পারে, এই ধরনের আপনার সিমটম হতে পারে। তো রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে যে বিশেষ করে যাদের তো এখন এই কনস্টিপেশন হলে তাদের এত এতে কি কোনো মারাত্মক কোনো প্রবলেম করতে পারে, মানে আমাদের যে ইন্টেস্টিন আছে, এটা কোনো ইন্টারনাল ড্যামেজ করতে পারে কিনা? হ্যাঁ, অনেক সময় আপনারা শুনে থাকবেন যে হ্যামোরয়েড হয়েছে। হ্যাঁ, হ্যামোরয়েডটা কি? আপনার যে আমাদের যে একদম রেক্টামে যে ভেইন আছে, এটা যদি ইনফ্লেম হয়ে যায়, একটু যদি ফুলে যায়, তখন আপনার এটি হ্যামোরয়েড বলে থাকি। আবার অনেক সময় যদি আপনার এই কনস্টিপেটেড পুকটা বের করার জন্য অনেক যে প্রেসার দিতে হয়, তখন এনএসের চতুর্পাশে যে একটা যে এক ধরনের মাসেল আছে, বা যে কন্ট্রাক্ট এবং রিল্যাক্সেশন হওয়ার কথা, সেটি না হলে তখন কি হয়, এটা অনেক সময় এই জায়গাটা ছেড়ে যেতে পারে, এটাকে অ্যানাল ফিশার বলে থাকি। আবার অনেক সময় আপনার ফিকাল ইনফেকশন হতে পারে, মানে আপনার পুকটা জমে জমে এত অবস্থা হয়ে গেছে যে একটার পর একটা ফাইল আকারে জমে যাচ্ছে, এবং এটি অনেক সময় কি করে আপনার ইনকন্টিনিউন্স করতে পারে, স্ট্রেস ইনকন্টিনিউন্স করতে পারে। অনেক সময় আপনার এমনকি ভাওয়াল অবস্ট্রাকশন পর্যন্ত হতে পারে। তো এই ধরনের কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। আর ডায়াবেটিকুলাইটিস তো আমি কিছুক্ষণ আগে বলেছি, সেটিও হতে পারে। তো আমরা কিভাবে ডায়াগনোজ করে থাকি? সর্বপ্রথম হচ্ছে যে এটা মেডিকেল হিস্ট্রি জানতে হবে, আপনাকে বুঝতে হবে যে কি কনস্টিপেশনটা কেন হচ্ছে, এবং কিছু কিছু ধরনের প্রশ্ন আপনাকে করা যেতে পারে, যেমন আপনার কোনো হেলথ কন্ডিশন আছে কিনা, আপনার কোনো ওয়েটটা কিন্তু আপনার কমছে কিনা, কিংবা ওয়েট বেড়ে গেছে কিনা, আপনার কোনো আগে কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা। কেননা এটা আমাদের জানা দরকার, কারণ আপনার আগে যদি সার্জারি হয়ে থাকে, সেখানে স্কার ফর্ম হলে আপনার স্মল বাউল অবস্ট্রাকশনের জন্য এটা হতে পারে, সেটা জিজ্ঞেস করা যেতে পারে। কি ধরনের মেডিকেশন খাচ্ছেন, তারপর কোনো ধরনের কনস্টিপেশনের কোনো ধরনের ক্রিম বা পিল, ল্যাক্সিটিভ বা এই ধরনের কিছু ব্যবহার করছেন কিনা। এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে যে যদি আপনি কনস্ট্যান্টলি যদি এটা ব্যবহার থাকেন, তাহলে এটির কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু লং টার্মে এটা ব্যবহার করা যায় না। তারপর আপনার আগে কোনোদিন কোলোনোস্কোপি হয়েছে কিনা, এই ধরনের কিছু মেডিকেল প্রশ্ন করা যেতে পারে। বাউল মুভমেন্ট সম্পর্কে আপনার জিজ্ঞেস করা যেতে পারে, বাউলটা কি রকম, কয়বার যান, বা সপ্তাহে কতবার হয়ে থাকেন, কিংবা আপনার এই যে বাউল মুভমেন্টের সঙ্গে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে কিনা, তারপর আপনার স্টুলের মধ্যে কিংবা স্টুলের বাইরে কিরকম ব্লিডিং হচ্ছে কিনা, আপনি টয়লেট পেপার যখন ব্যবহার করে থাকেন ওইখানে কোনো ব্লিডিং দেখছেন কিনা, এই ধরনের অনেক কিছু জিজ্ঞেস করা যেতে পারে। লাইফ স্টাইলটা কেমন, আপনি প্রতি বেলা কি ধরনের খাবার খেয়ে থাকেন, আপনি ফ্রুট ভেজিটেবল খাচ্ছেন কিনা, আপনি ড্রিঙ্ক করছেন কিনা, আপনার এক্সারসাইজ লেভেল কিরকম, নাকি আপনি খুবই সেডেন্টারি লাইফ স্টাইলে অভ্যস্ত, এগুলোই আপনাকে জিজ্ঞেস করতে হবে। তো অনেক সময় আপনার ডাক্তার সাহেবরা এইভাবে ফিজিক্যাল এক্সাম বা ভাইটাল সাইনের পরে রেক্টাল এক্সাম অনেক সময় করতে পারেন যে অ্যাকচুয়ালি কনস্টিপেশন আছে কিনা।
তো বিভিন্ন আমরা ল্যাব টেস্ট করা যেতে পারে, যেমন বিশেষ করে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আপনার ডায়াবেটিস আছে কিনা। হ্যাঁ, অনেক সময় আপনার বেশি কনস্টিপেটেড হলে বা বেশি সিরিয়াস হলে আপনার অনেক সময় সিটি স্ক্যান বা এমআরআই করা যেতে পারে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে সিরিজগুলো আছে, আপনার টাইমটা কতক্ষণ লাগছে এক স্তর থেকে আরেক স্তরে যাতে, এগুলো করা যেতে পারে। অনেক সময় আপনার পরবর্তীতে আউট পেশেন্ট কিংবা যদি প্রয়োজন মনে করে অ্যাকিউট কেসে অনেক সময় হয়তো কোলোনোস্কোপিও করা যেতে পারে। হ্যাঁ, তারপর ভাউল ফাংশন স্টাডিগুলো করা যেতে পারে বিভিন্ন ধরনের। তো এখন সবচেয়ে বড় যেটি আপনারা হয়তো শোনার জন্য আগ্রহ করছেন, যে তাহলে আমি কিভাবে রিলিভ করবো এই কনস্টিপেশনটা। সর্বপ্রথম কাজ হচ্ছে যে আপনি পানি যদি কম খেয়ে থাকেন, আপনাকে অনেক পান করতে হবে। যদি আল্লাহর রহমতে সুস্থ থাকেন, যদি অন্য কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন যদি না থাকে পানি, তাহলে বেশ পান করতে হবে। আর যাদের মানে বেশি কফি খেয়ে থাকে, ড্রিঙ্ক করে থাকেন, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কিন্তু আপনারা জানেন কফি, অ্যালকোহল এগুলোর মধ্যে অনেক ডায়াবেটিস আছে, আপনার শরীর থেকে পানি অনেক আরো বের করে ফেলবে, তাহলে আপনি আরো ডিহাইড্রেট হয়ে যাবেন। যে কোনো ধরনের আপনার জুস, তারপর বিভিন্ন ধরনের হাই সুইটেন বেভারেজ, হ্যাঁ, এগুলির থেকে আপনাকে বিরত থাকতে হবে। তারপর আমরা তো প্রায় আপনার বার্গার বা প্রসেস ফুড এই ধরনের খেতে অভ্যস্ত, এগুলো থেকে দূরে থাকতে হবে। তারপর আপনার যে হোয়াইট ব্রেড, পাস্তা, পটেটো, এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং বিশেষ করে যদি পোলট্রি বা লো ফ্যাট ডেইরি প্রোডাক্ট খাওয়া যেতে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আর যদি ফ্রুট বা ব্রাউন সিরিয়াল, হাই ফাইবার ফ্রুট, যেগুলো অরেঞ্জ, পাইনাপল, ম্যাঙ্গো, এখন অ্যাভোকাডো, পাপায়া, এগুলো খাওয়া যেতে পারে, বেশ ভালো উপকার পেতে পারেন। তারপর আপনাকে কিন্তু মুভিং থাকতে হবে সবসময়, কোনো না কোনো অবস্থাতে, হয়তো এক্সারসাইজ, এমনকি যদি এক্সারসাইজ না করেন একটু হাঁটুন, প্রয়োজনে 15 মিনিট 30 মিনিট হাঁটুন, এটিও অনেক ইয়ে করতে পারে। আরেকটা জিনিস টাইপের না বলবেন, আমরা যে অনেক সময় টয়লেটে বসি, অনেক সময় তো ফোন নিয়ে আমরা হয়তো নড়াচড়া করি, অনেকে হয়তো আমি জানি না বই পড়তে পারেন বা কোনো ম্যাগাজিন পড়তে পারেন, এটি কিন্তু করা যাবে না। কারণ এতে আপনার মনটা অন্যরকম হয়ে যায়, অন্যদিকে চলে যায়, এবং এতে আপনার যেভাবে বাউল মুভমেন্ট হওয়ার কথা সেটা হয় না। আর টয়লেটে বসার সময় যাতে ফরওয়ার্ড লিনে যাতে না বসা হয়ে থাকে, একটু যাতে ব্যাকওয়ার্ডে বসা হয়ে থাকে, এবং পাটা যদি উপরের দিকে যদি হয়ে থাকে, সেটি কিন্তু আপনার উপকার হতে পারে। আর যদি দরকার হয়ে থাকে একটু ল্যাক্সেটিভ ব্যবহার করা যেতে পারে, তবে ল্যাক্সেটিভ কিন্তু কনস্ট্যান্টলি ব্যবহার করা যাবে না। আর বাজারে অনেক সময় অনেক ফাইবার জাতীয় আপনার ম্যাটেরিয়াল পাওয়া যায়, যেমন মেটামিক্সেল, মিরাল্যাক্স, এই ধরনের আপনি নিতে পারেন। আর বিশেষ করে প্রেসক্রিপশন মেডিসিনের ব্যাপারে আপনারা খেয়াল রাখতে পারেন। কিছু যদি একদম কোনো কিছুই না হয়ে থাকে, আপনার লেন্সেস, তারপর ট্রু লেন্স, এই ধরনের অনেক ধরনের মেডিসিন আছে, যেগুলো আপনার কনস্টিপেশনকে আপনার ভালো হেল্প দিতে পারে। প্রিভেনশনের ব্যাপারে আমি বলবো কিভাবে আপনি নিজে এই কনস্টিপেশন যাতে না হয়ে থাকে এটা প্রিভেন্ট করবেন। ওয়েল ব্যালেন্স ডায়েট খেতে হবে, ফ্রুটস, ভেজিটেবল রাখতে হবে, প্ল্যান্টি অফ ফাইবার নিতে হবে, কফি, অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, এবং বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, বিশেষ করে ম্যাগনেসিয়ামটা অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে দিয়ে থাকি, কিন্তু এই ম্যাগনেসিয়াম কিন্তু অনেক সময় কনস্টিপেশন করতে পারে। তো সুতরাং আপনাদের যদি বেশি প্রবলেম হয়ে থাকে, আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করবেন যে এই কনস্টিপেশনটা কেন হচ্ছে এবং কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মাজেদ মোরশেদ। আসলে ডিটেইলসে আপনি বললেন, এবং আমার মনে হয় যে দর্শক যারা আছেন তারা সবাই বিষয়টি থেকে উপকৃত হবেন, এবং অনেকেই জেনে নিতে পারবেন যে কীভাবে তারা এই সমস্যার সমাধান করবেন, এবং এই সমস্যার মোকাবেলা করার জন্য কী ধরনের প্রিপারেশন দরকার তাও তারা মোটামুটি আপনি একটা আইডিয়া দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।